Hello friends, how are you? Once again, I welcome all of you to my English learning channel. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে। তো আমি চাই কি তোমরা উপকৃত হও, সঙ্গে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা উপকৃত হোক, ইংরেজি সবাই শিখুক। তো ইংরেজি শিখলে কি হয়, অনেক কিছু উপকার হয়, যেটা তোমরা জানো যে ইংরেজি ছাড়া, বর্তমান যে যুগ, ইংরেজি ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। উই হ্যাভ টু লার্ন, উই মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাদেরকে ইংরেজি যে কোনোভাবে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। তো এই যে কয়েকটা ক্লাস আমি করব, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। এই ক্লাসগুলোই তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে তো প্রাইম ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো লেট মি স্টার্ট নাও। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি, যে টেন্সের মাধ্যমে বর্তমানে কোনো কাজ হচ্ছে অথবা হইতেছে এইরকম যদি বোঝায়, তো সেই টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান। প্রেজেন্ট মানে কি? বর্তমান। বর্তমানে যেটা চলমান, চলতেছে, চলছে, এইভাবে যদি বোঝায় তো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি যাচ্ছি অথবা যাইতেছি, সে আসছে অথবা আসতেছে, তাহারা খেলছে অথবা খেলতেছে, এইরকম হচ্ছে, যাচ্ছে, হইতেছে। তো এইভাবে যদি বুঝাই তো সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ হয়তো এইমাত্র আরম্ভ হয়েছে বা একটু পূর্বে আরম্ভ হয়েছে, বর্তমানে চলতে আছে, এরকম যদি বুঝায় তো সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় আমি আমার আগের ভিডিওতে, আমি কয়েকটা ভিডিওতে আমি সেই ব্যাপারে আমি আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে সেই ব্যাপারে প্রেজেন্ট টেন্স সম্পর্কে যে ভিডিও বা টেন্স সম্পর্কে যে ভিডিও, সেই ভিডিওগুলোতে আলোচনা করা আছে, তোমরা দেখতে পারো। তো আমি আবারও বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের। তোমাদেরকে আগে দেখিয়েছি যে ভার্বের কি আছে, ফর্ম আছে B1, B2, B3, B4, B5। তো B1 হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 পাস্ট ফর্ম, B3 পাস্ট পার্টিসিপল, B4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর B5 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন এস বা ইএস লাগে তখন সেটা হয় B5। যদি এখন ভার্বটা সাপোজ ভার্বটা গ, তো গ হবে B1, B2 হবে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, আর গ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। B3 হবে গো ওয়েন্ট গান, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো B4 কি? প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি লাগে তো কি হবে? গ প্লাস আইএনজি, দ্যাট মিন্স গোয়িং। গ প্লাস আইএনজি, তো গ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আইএনজি তার সঙ্গে যুক্ত হয় গোয়িং, দ্যাট মিন্স এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। B5 কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন এস বা ইএস লাগে, সাপোজ গবার, তার সঙ্গে কি যুক্ত হবে? প্লাস ইএস, কি হবে? কজ। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং B5 হচ্ছে কি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলে B5। অর্থাৎ এই ব্যাপারটা যদি সাবজেক্ট
ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ফার্স্ট পারসনের সঙ্গে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি অথবা সি অথবা যে কোনো একজনের নাম যদি হয় তার সঙ্গেই এই ফর্মটা ব্যবহার করা হয়। তো তোমরা এইটা খুব ভালো করে মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স তৈরির ক্ষেত্রে এই ফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কি হয়, এখানে হেল্পিং ভার্ব অ্যাড করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হেল্পিং বা অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর, এই তিনটা হেল্পিং ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। ফার্স্ট পারসনের সঙ্গে এম ব্যবহৃত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা যে কোনো একজনের নাম হলে ইজ ব্যবহার করা হয়, আর উই ইউ দের সঙ্গে কি হয়, আর ব্যবহার করা হয়। তারপরেই ভার্বের এই বিফোর, অর্থাৎ ভার্বের সঙ্গে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, বিফোর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি, তারপরে যদি অবজেক্ট বাক্যতে থাকে বা অন্য কোনো যদি ওয়ার্ড বাক্যতে থাকে তো সেটা যুক্ত হবে। তো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব এম ইজ আর থেকে যে কোনো একটা প্লাস ভার্বের বিফোর অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তো এই ফর্মুলা তোমরা মনে রাখবে। তো এই ফর্মুলা যদি মনে রাখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় সেটা জীবনে আর ভুলবে না, সবসময় মনে রাখবে। এই ফর্মুলাটা মনে রাখবে, B1 B2 B3 B4 B5 এটা কি জিনিস তোমরা মনে রাখবে। তো এই ফর্মুলায় কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয়। তো প্রথম বাক্য কি আছে, আমি খেলছি, আমি খেলছি বা আমি খেলিতেছি, এখানে সাবজেক্ট হলো আই। তো আমি খেলছি, তো আইয়ের সঙ্গে হেল্পিং ভার্ব এম যুক্ত হবে, আই এম। খেলছি খেলা ভার্ব হচ্ছে প্লে, আই এম প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, আই এম প্লেইং, আমি খেলছি বা খেলিতেছি, আই এম প্লেইং। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব এম, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, এটাকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল। তো আই এম প্লেইং, আমি খেলছি। নেক্সট কি, সে কাজ করছে, সে কাজ করছে বা করতেছে। তো সে বলতে হির সঙ্গে আমি আগেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ যুক্ত হয়। তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ইজ যুক্ত হবে, হি ইজ। তো কাজ করছে, হি ইজ, কাজ করলো ওয়ার্কিং, তো হি ইজ ওয়ার্ক, তার সঙ্গে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। একদম সহজ, সে কাজ করছে, আগের বাক্য ছিল কি আমি খেলছি। তো নেক্সট, তুমি কি এখন পড়ছো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করা হচ্ছে তুমি কি এখন পড়ছো। তো একদম সহজ, যখন প্রশ্ন করা হবে তখন কি হবে, যে যদি সেই প্রশ্নটা ইয়েস নতে উত্তর দেওয়া যায়, সেই ধরনের যদি প্রশ্ন হয় তা আমরা এই ধরনের অক্সিলারি ভার্ব এম ইজ আর আমরা ব্যবহার করব। তো তুমি কি এখন পড়ছো, এটা কি এই বাক্যটার উত্তর আমরা ইয়েস নতে আমরা দিতে পারি। সুতরাং আমরা কি অক্সিলারি ভার্ব এম ইজ আর থেকে যে কোনো একটা ব্যবহার করব, এবং যখন প্রশ্ন করা হয় তখন সেই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হয়। তো তুমি কি এখন পড়ছো, তুমি পড়ছো, ইউ আর রিডিং। তো এখানে
আর অক্সিলারি ভার্ব সেটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। কিভাবে হবে? আর ইউ, তুমি পড়ছো, ইউ আর রিডিং, তো তুমি কি পড়ছো, তো এখানে আরটাকে আমরা কি করব? সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। তো আর ইউ রিডিং, এখানে বাক্যতে কি আছে? এখন আছে, তো নাও ব্যবহৃত হবে, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো? তো এই যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের উত্তর ইয়েস নতে দেওয়া যায়। যদি আমি পড়ে থাকি দেওয়া ইয়েস, শুধু ইয়েস পড়লেই হয়ে যাবে, আর সঙ্গে যদি অ্যাড করো ইয়েস আই এম রিডিং তো হবে, আর নতুবা ইয়েস পড়লেই মাথা নাড়লেই উত্তর দেওয়া হয়ে যায়। আর যদি ন হয় তো ন বলবে নো আই এম নট রিডিং, অথবা ন বললে উত্তর হয়ে যায়, অথবা মাথা যদি নাড়া যায় তো দ্যাট মিনস বুঝাবে যে না আমি পড়ছি না। তো আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো। নেক্সট কি? সে এখন কোথায় যাচ্ছে, সে এখন কোথায় যাচ্ছে প্রশ্ন করা হচ্ছে। সে এখন কোথায় যাচ্ছে, এই যে বাক্য, সেই বাক্যের উত্তর ইয়েস নতে দেওয়া যাবে না, ডেফিনিট বলতে হবে সে কোথায়, স্কুলে যাচ্ছে না বাজারে যাচ্ছে। তো এই যদি এই ধরনের হয় তো তো কি করতে হবে? আমাদেরকে কোয়েশ্চন ওয়ার্ডস হোয়াট, হোয়ার, হুইচ, হাউ, এই ধরনের কোয়েশ্চন ওয়ার্ডস আমাদেরকে ইউজ করতে হবে। তো সে এখন কোথায় যাচ্ছে, কোথায় কি হোয়ার, তো আমরা হোয়ার দিয়ে স্টার্ট করব। হোয়ার, হোয়ারের পরে কি বসাবো? আমরা হেল্পিং ভার্ব ইউজ করব। তো এখানে যেহেতু সে আছে তো তার সঙ্গে হেল্পিং ভার্ব ইজ ব্যবহৃত হবে, তো আমরা হোয়ারের পরে ইজটা ব্যবহার করব। হোয়ার ইজ, তারপরে আমরা সাবজেক্ট লিখব হি। হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায়, হোয়ার ইজ হি গোয়িং, এখন আছে তো নাও, হোয়ার ইজ হি গোয়িং নাও, সে এখন কোথায় যাচ্ছে, একদম সহজ। হোয়ার ইজ হি গোয়িং নাও, আমরা আগের প্রশ্নের উত্তরটা আমরা ইয়েস নতে আমরা দিতে পারি, সেই জন্য আমরা হেল্পিং ভার্ব আর ব্যবহার করে আমরা সেটা লিখেছি। এটার উত্তর কিন্তু আমরা ইয়েস নতে দিতে পারি না। তো ইয়েস নতে দিতে না পারলে কোনো কোয়েশ্চনের উত্তর, তো আমাদেরকে কি করতে হবে? কোয়েশ্চন ওয়ার্ডস ব্যবহার করতে হবে। কোয়েশ্চন ওয়ার্ডস কি? হোয়ার, হোয়াট, হুইচ, হাউ, এই ধরনের এগুলো হচ্ছে কি কোয়েশ্চন ওয়ার্ডস। তো হোয়ার ইজ হি গোয়িং নাও, সে এখন কোথায় যাচ্ছে। নেক্সট, ছেলেটা পত্র লিখছে, ছেলেটা পত্র, ছেলেটা মানে কি? দি বয়, দি বয় ইজ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার সঙ্গে ইজ যুক্ত হবে। দি বয় ইজ রাইটিং এ লেটার, ছেলেটা পত্র লিখছে। দি বয় ইজ রাইটিং এ লেটার, ছেলেটা পত্র লিখছে। তো নেক্সট কি? সে এখন পড়ছে না, সে এখন পড়ছে না, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ মিনিং সেন্সের বাক্য, যেটাই যে অর্থাৎ না বোধক তার অর্থ বুঝাচ্ছে। তো সে এখন পড়ছে না, তো কিভাবে হবে? হি ইজ, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন সেন্টেন্সকে নেগেটিভে নিতে হলে কি করতে হয়? একদম সহজ, যে হেল্পিং ভার্বের পরে নট বসালে কি হয়? নেগেটিভ হয়ে যায়। তো সে এখন পড়ছে না, হি ইজ, তারপরে আমরা নট লিখব, হি ইজ নট রিডিং নাও, হি ইজ নট রিডিং নাও, আমরা হেল্পিং ভার্ব ইজ এর পরে আমরা নট আমরা বসিয়েছি, তো এইভাবে নট বসালে কি হয়? তো নেগেটিভ হয়ে যায়। তো হি ইজ নট রিডিং নাও, সে এখন পড়ছে না। তো নেক্সট, আমি এখন কাজ করছি না, আমি এখন কাজ করছি না, তো কিভাবে হবে? আই এম, তো এখানে ইজের পরে আমরা নট বসিয়েছি, তো এখানে কি করবো? এম এর পরে আমরা নট বসাবো। আই এম নট ডুইং দি ওয়ার্ক, I am not doing the work, doing the work, আমি এখন কাজ করছি না, I am not
doing the work. আমি তোমাকে একটা কলম দিচ্ছি। যে কোন একজন ব্যক্তি বা স্টুডেন্ট অন্য একজন ব্যক্তিকে কি কলম দিচ্ছে, অর্থাৎ দিতেছে, এখন দিতেছে। তো কিভাবে হবে? I am দেওয়া giving, I am giving you, আমি তোমাকে দিতেছি, কি দিতেছি? এ পেন, একটা কলম দিতেছি। I am giving you a pen, আমি তোমাকে একটা কলম দিচ্ছি। তিনি কি, তিনি এখন ঘুমাচ্ছেন। যে কোনো একজন ব্যক্তি বর্তমানে ঘুমার মধ্যে আছেন, তো তিনি এখন ঘুমাচ্ছেন। কিভাবে হবে? He is sleeping now, he is sleeping now, তিনি এখন ঘুমাচ্ছেন। ঘুমানো ইংরেজি হতে sleeping, he is sleeping now, তিনি এখন ঘুমাচ্ছেন। তো বন্ধুরা, তোমরা দেখলি কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা যদি এই ফরমেশনটা মনে রাখো, এই যে ফরমেশন, এবং আমি তোমাদেরকে উদাহরণ অনেকটা দেখিয়ে দিলাম, তো তোমাদের জীবনে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ভুল হবে না। তার উপরে তোমরা আমার সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, যেগুলো টেন্স সম্পর্কে আছে। তো তোমাদের জীবনের টেন্স ভুল হবে না, তোমাদের মেমোরির মধ্যে সমস্ত জীবন টেন্স থাকবে। মনে রাখবে, তোমরা যত বেশি ইংরেজিতে টেন্স বুঝবে, তত বেশি ইংরেজিতে তোমাদের লিখতে ভালো লাগবে, কথা বলতে ভালো লাগবে। মনে রাখবে যে তোমাদের যদি if you don't have any knowledge regarding tense in English, you won't be able to learn English, you won't be able to write in English correctly, you won't be able to speak in English correctly and also fluently. যদি তোমার টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে না, তুমি শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারবে না, তুমি শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারবে না। তোমাদের টেন্স সম্পর্কে নলেজ থাকতেই হবে। অনেকে বলে যে টেন্স সম্পর্কে বা টেন্সের নলেজ না থাকলেই কথা বলা যায়, নেভার, হতে পারে না। তো মনে রাখবে যে একদম হতে পারে না, টেন্স সম্পর্কে নলেজ থাকতেই হবে। আদারওয়াইজ you won't be able to speak in English correctly, শুদ্ধভাবে কথা বলতে পারবে না। If you want to speak in English either correctly or fluently, you should have to acquire knowledge about tense, তোমার টেন্স সম্পর্কে তোমার নলেজ অর্জন করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো, আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করিও, ভালো লাগলে ভিডিও লাইক করিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও, যাতে তারাও উপকৃত হয়। আর আমাকে কমেন্টস দিও, কমেন্টস দিলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো কিভাবে নিচ্ছ আর কি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।